আসসালামু আলাইকুম। আরএস বাংলা নিউজ 24 এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। নির্বাচন 2025 কিভাবে নির্বাচন হতে যাচ্ছে বিস্তারিত। 2025 সালের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরব আপনাদের সামনে। আসুন এই ভিডিওটি কি থাকতে যাচ্ছে এবং শেষে আছে চাঞ্চল্যকর তথ্য। আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2025 সালে। নাটকীয় ভূমিকা, ভবিষ্যৎ বিশ্লেষণ, রাজনৈতিক জটিলতা, বিদেশি চাপ ও কূটনীতি, সেনাবাহিনীর ভূমিকা, ইভিএম ও কারচুপি প্রসঙ্গ, বিএনপি বনাম আওয়ামী লীগ যুদ্ধ, জনগণের ভূমিকা ও ভবিষ্যৎ শঙ্কা, সাময়িক সমাপ্তি বার্তা এবং বর্তমানে ইসলামিক দলগুলো চাচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। সেগুলো আমরা পরে আসি একে এক করে। প্রথমে আসি নাটকীয়তা। বাংলাদেশ একটি দেশ, একটি জাতি, এক অস্থির অপেক্ষা। 2025 সালে জাতীয় নির্বাচন কি শান্তিপূর্ণ হবে, নাকি সামনে অপেক্ষা করছে আরেকটি ভয়ঙ্কর রাজনৈতিক সংঘর্ষ? আজ আমরা খুঁজে বের করব কোন পথে যাচ্ছে বাংলাদেশ। 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা, বর্তমান নির্বাচন কমিশনের প্রস্তুতি, ইভিএম ব্যবহারের ঘোষণা ও বিতর্ক। ইভিএম মানে কি কারচুপি নাকি প্রযুক্তি ব্যবহার, আর কারা প্রস্তুতি নিচ্ছে নির্বাচনীয় মাঠে? আওয়ামী লীগের কৌশল ও শক্তি বিশ্লেষণ। শেখ হাসিনার উন্নয়ন বার্তা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আছেন। প্রশাসন শক্ত নিয়ন্ত্রণ, আওয়ামী লীগের তৃণমূল প্রস্তুতি ও বিএনপির তৃণমূলের প্রস্তুতি। সাংগঠনিক পুনর্গঠন, আওয়ামী লীগ চাচ্ছে দেশে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা। আওয়ামী লীগ বলছে উন্নয়ন মূল হাতিয়ার, কিন্তু জনগণ কি কেবল মেট্রো রেল আর পদ্মা সেতু দেখেই ভোট দেবে আওয়ামী লীগকে? আপনারা জানেন, এক সময় বারবার শেখ হাসিনা বাংলাদেশে থাকা অবস্থায় তিনি এসব কথা বলতেন যে আমি বাংলাদেশের উন্নয়ন করেছি, আমি বাংলাদেশের উন্নয়ন করেছি, মেট্রো রেল করেছি, পদ্মা সেতু করেছি, তারপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি ওই রূপপুরে। এসব বিভিন্ন ধরনের কথা বলতেন এবং উস্কানিমূলক কথা বলতেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আর তিনি নেই। 2025 সালে তাকে ছাড়াই নির্বাচন হবে বাংলাদেশে এবং বিএনপি এখন মাঠে জোরালোভাবে এগিয়ে আছে। আপনারা জানেন, তাও বিএনপির কিছু লোক, মিরপুরে একটা ঘটনা ঘটেছে, চাঁদা না দেওয়ায়, মাত্র 1500 টাকা চাঁদা না দেওয়ায় পাথর নিক্ষেপ করে সোহাগ নামের এক লোককে বিএনপির নেতারা হত্যা করেছে। সেটা ছিল নির্মম ও করুণ দৃশ্য, যা মানুষের চোখ দিয়ে পানি পড়তে বাধ্য। দেখবেন মানুষটা মৃত্যুর দুয়ারে গিয়ে পৌঁছে গেছে। সে সময় তাদের মাথায় একটা প্রায় 1 মনের মতো ওজন এই পাথর নিক্ষেপ করেছে তার মাথায়, বুকে, গায়ে। এরকমের বর্বরতা যুগ আমরা আর কখনো দেখিনি। এটা কোন বাংলাদেশে আমরা পৌঁছে গেছি জানি না। এখন আওয়ামী লীগ যাওয়ার পর সবাই বলছে বিএনপি ওই একই পদ্ধতি করবে এবং একই পথ করবে। তাহলে আমরা কাকে ভোট দেব? আমরা কি ভোট দেব কোনো সন্ত্রাসী দলকে? আমরা আমাদের মূল্যবান ভোটটি কি কোনো চাঁদাবাজকে দেব? আমরা আমাদের মূল্যবান ভোটটি কি কোনো জমি দখল টেন্ডারবাজিদের দেব? তাহলে দেশের পরিস্থিতি কী হবে? শেখ হাসিনার মতো কি হবে না? এটা নিশ্চয়তা কি? আপনারা জানেন যে 11,000 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সেই ক্ষত এবং সাধারণ মানুষের উপর গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে, সেই ক্ষত এখনও যায়নি। আর বর্তমানে বিএনপিরা যেভাবে অন্যায় অত্যাচার মানুষের উপর চালিয়ে যাচ্ছে, তাহলে মানুষ কোথায় যাবে? বাংলাদেশে দুইটি দল সবচেয়ে বড় দল এবং মানুষের পছন্দের দল। আপনারা জানেন, বিএনপি অনেকে পছন্দ করে, আমিও পছন্দ করি। শুধু কার জন্য জানেন? জিয়াউর রহমানের জন্য। আমি জিয়াউর রহমানকে অনেক মন থেকে ভালোবাসি, কিন্তু বিএনপির এই যে কার্যকলাপ যা করছে, তাতে বিএনপির উপর আমার দিন দিন ঘৃণা জন্মিয়ে যাচ্ছে। যেভাবে আওয়ামী লীগের উপর ঘৃণা আমার জন্মেছে, তেমনি এখন বিএনপির উপর সাধারণ মানুষের ঘৃণা জন্মাতেছে, শুধু এই কিছু চাঁদাবাজির কারণে।
এবার আসি বিএনপি ও বিরোধী জোটের আন্দোলন কৌশল। তারেক রহমান ভার্চুয়াল নেতৃত্ব দেয় এবং তিনি ভিডিও কনফারেন্স করে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে, আপনারা রাজধানী করবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারবাজি করবেন না, কারো জমি করবেন না, অন্যায় অত্যাচার করবেন না, মানুষের বিরুদ্ধে কেউ যাবেন না, আন্দোলন সহিংসতা, বিদেশি লবিং, ঢাকা কেন্দ্রীয় জনসভা ও ধর্মঘট, জাতীয় সরকার দাবির পেছনে বিএনপি বলছে সরকারের অধীনে নির্বাচন নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিল তিনি এই কথা বলেছেন। এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর এখন বাংলাদেশের কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। তাহলে কি আবার 2014 সালের মতো নির্বাচন হবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস এবার সমস্ত সংস্কার করে একটা গুরুত্বপূর্ণ এবং সবাই অংশগ্রহণমূলক নির্বাচন করবে? দেখার বিষয়। আমরা যাব 2025 সালে বা 26 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে অবশ্যই আমরা দেখতে পাবো কী ঘটতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে। বিদেশি শক্তির প্রভাব, ইউএসএ, ইইউ, ইন্ডিয়া, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন নির্বাচন চাপ, ভারত সরকারের নীরব কূটনীতি, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও রিপোর্ট, চীনের নিরপেক্ষতা অবস্থান, ওয়াশিংটন থেকে দিল্লি সবাই নজর রাখছে ঢাকার দিকে। এই নির্বাচন কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক হিসাব নিকাশও অনেক। কেননা বাংলাদেশ এখন বর্তমানে বিশ্ব দরবারে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচালিত হচ্ছে বিশ্ব দরবারে, এবং বাংলাদেশকে নিয়ে অলরেডি কারাকারি চলছে। ওদিকে পাকিস্তান, ওদিকে ভারত, ওদিকে চায়না ও আমেরিকা, এই চতুর্মুখীতে পরে বাংলাদেশ এখন মানকার সিবাই, অর্থাৎ আমাদের যারা সুযোগ সুবিধা দেবে আমরা তাদের দিকে ধাবিত হব। তবে দেশের কোনো কিঞ্চিত পরিমাণ স্বার্থ বিঘ্নিত হতে আমরা দেব না, এটাই আমাদের থাকবে লক্ষ্য। সেনাবাহিনী কি নির্বাচন থাকবে? সেনাবাহিনীর ভূমিকা ও জল্পনা কি? জনগণের সেনা প্রত্যাশা বনাম সংবিধান 2007 সালের প্রেক্ষাপট তুলে আনা। বাহিনী কি আবার জনগণের পক্ষ নেবে, নাকি এবার থাকবে কেবল দর্শক? এটাই দেখার বিষয়। নির্বাচনের আশঙ্কা ও সম্ভাব্য সংঘর্ষের পূর্বাভাস, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, ভোটারের টার্ন আউটের। তবে আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে বারবার সেই নির্বাচন হয়তো রাত্রে ব্যালট পেপার সিল মেরে বাক্স ভরে রাখা হতো এবং দিনে একটা ভোটের নাটক করত, অর্থাৎ নির্বাচন করত, এবং সেই নাটকে শেখ হাসিনা বারবার জিতে যেত। কিন্তু বারবারই বিএনপি এবং অন্যান্য দল এই নির্বাচন বর্জন করে শেখ হাসিনাকে একমুখী করে ফেলে। এখন যদিও ভাগ্যের কি নির্মম পরিহাস, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যদিও শেখ হাসিনা এখন নেই, এখন বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ দিয়েছে, তাকে ছাত্র এবং জনতা মিলে। নির্বাচনের আগে কি বাংলাদেশে গণ উত্থান নাকি সেনা হস্তক্ষেপ? জনগণের ভূমিকা ও মিডিয়ার দায়িত্ব, সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি, সাংবাদিক নির্যাতন ও কঠোর কণ্ঠরোধ, তরুণদের ভোট সচেতনতা। এই নির্বাচন কেবল রাজনীতিক নয়, এটি তরুণদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা কি সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত, নাকি সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আমরা ওইভাবে স্বৈরাচারিতা করে এরশাদের মতো আমরা দেশে বছরের পর বছর পরে থাকব? সেটা দেখার বিষয়। 2026 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভোট হতে পারে, নির্বাচন হবে, কিন্তু কিভাবে সেটা নির্ভর করছে আমাদের সিদ্ধান্ত, আমাদের সচেতনতা এবং আমাদের সাহসের উপর। ইতিহাসে হয়তো আবার লেখা হবে, কিন্তু এই প্রশ্ন একটাই, কোন পথে যাবে বাংলাদেশ? আপনারা জানেন বারবার যে বাংলাদেশে ভোট হচ্ছে তা কারচুপি হয়েছে, কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় থাকার জন্য সেই ভোটগুলো ছিল অত্যন্ত ঘৃণিত, যা মানুষ এখন ভোটের চাহিদা হারিয়ে ফেলেছে। এখন আর কেউ ভোট কেন্দ্রে যেতে চায় না, বলে ওটি তো নাটকের ভোট, আমরা কি ভোট কেন্দ্রে যাব? কিন্তু
2024 সালে যখন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে সে পালিয়ে যায়, তারপর থেকেই বাংলাদেশে একটা পট পরিবর্তন আসে এবং সংস্কারের নামে যে তথ্যগুলো আসে সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারে, তাহলে বাংলাদেশে একটা আবার জানি ঘুরে দাঁড়াবে এবং সংবিধান একটা নতুন করে রচিত হবে। আজ আমাদের একটাই দেখার বিষয়, আমরা জানি না কতটুকু আগাতে পারবো এই সংস্কারের বিষয়। আমাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুযোগ সুবিধা দিয়ে সমস্ত সংস্কার করিয়ে তারপর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন দেওয়া। একটা নির্বাচন একটা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। আজ আমরা খুঁজে বের করব নির্বাচন 2025 কি হবে একটা নিয়মতান্ত্রিক উৎসব, নাকি আবারও আগুন, রক্ত, সংঘর্ষ আর আন্তর্জাতিক চাপে ভরা এক কঠিন যুদ্ধ হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, নাকি তারেক রহমানের ফেরার বার্তা রচনা করবে নতুন ইতিহাস। তবে সাবেক প্রধানমন্ত্রী কি বাংলাদেশে আসবেন নির্বাচনের সময়, নাকি ভারতেই পরে থাকবেন, নাকি এদিকে বিএনপির সেই তারেক রহমান নতুন দল গঠন করে তিনি ক্ষমতায় যাবেন। এবার দেখার বিষয় সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া ও বর্তমানের ইসির প্রস্তুতি। নির্বাচনের নির্ধারিত সময়সীমা ডিসেম্বর 2025, জানুয়ারি 2026। বর্তমান নির্বাচন কমিশন প্রধান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রস্তুতি। বিতর্কিত ইভিএম পরিকল্পনা, 150 আসনে ইভিএম, বাকিগুলোতে ব্যালট। বিরোধী দলগুলোর পূর্ণাঙ্গ ভোটের তালিকা, সিসি ক্যামেরা দাবি। ইভিএম মানেই কি কারচুপি, নাকি এটাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন? আর ইসি কি সত্যি নিরপেক্ষ? আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মেয়াদে ছক করে যে নির্বাচন করা হয় সেটা ছিল ব্যর্থ নির্বাচন। কেননা শেখ হাসিনার উন্নয়ন বার্তা, মেট্রো রেল, পদ্মা সেতু, স্মার্ট বাংলাদেশ হওয়ার পর মানুষ আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়লেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূল কমিটি গঠন, স্থানীয় সরকার উন্নয়ন, বিরোধী দলের আন্দোলন দমনের প্রশাসনকে চাল হিসাবে ব্যবহার। আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক চাপ। এখন বর্তমান বিএনপি আবার মাঠে সজোরে এসেছে। তবে আওয়ামী লীগের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একাই যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে তারা ভেবেছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ক্ষমতায় একমাত্র আল্লাহকেই সারা জীবন মানায়, অন্য কোনো মানুষ কিনা। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্টের পর তিনি বিদায় নিয়েছেন বাংলাদেশ থেকে ভারতে। দেলাওয়ার হোসেন সাঈদীর কথা মনে পড়ে, তিনি দিল্লির বাড়ি তার মামার বাড়িতে গিয়ে পৌঁছেছেন। তারেক রহমানের ভার্চুয়াল নেতৃত্ব, বিএনপির গণ আন্দোলন, বিদেশি দূতাবাসে যোগাযোগ বাড়ানো, জাতীয় সরকার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি। বিএনপির অভিযোগ, বর্তমান ইসি ডক্টর মোহাম্মদ ইউনূসপন্থী না আওয়ামী লীগের, সে তা কনফার্ম করে বলতে পারছে না। তারা মনে করে যে এখনও আওয়ামী লীগের ইসি চলছে, কিন্তু না, আপনারা জানেন না হয়তোবা বর্তমানে আর সেই আওয়ামী লীগের নেই। বিএনপির নির্বাচনের আসবে কিনা, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা আসলে নির্ভর করবে সরকারের নমনীয়তা আন্তর্জাতিক পরিস্থিতির উপর। বিদেশি চাপ ও আন্তর্জাতিক কূটনীতিক, আমেরিকা, ইউরোপ ও ভারতের ভূমিকা। যুক্তরাষ্ট্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ, ভিসা নিষেধাজ্ঞা হুমকি। ইউরোপীয় ইউনিয়ন, ব্রাসেলস রিপোর্ট ও নির্বাচনী পর্যবেক্ষণ টিম প্রস্তুত। ভারত, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে নিরপেক্ষ কিন্তু আড়ালে শেখ হাসিনার সমর্থন। চীন, অর্থনৈতিক সম্পর্ক স্থিতিশীল রাখতে নিরপেক্ষ। বাংলাদেশ নির্বাচন নিয়ে হোয়াইট হাউস থেকে দিল্লি পর্যন্ত এখন হিসাব চলেছে। বাংলাদেশের জনগণ যেন স্রেফ একটা পদোন্নতিতে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার অবস্থান, সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান। 2007 সালের মতো পরিস্থিতি আসতে পারে কি না। ডিজিএফআই, এনএসআই, আরএবি, র্যাব এর ভূমিকা। সেনাবাহিনী কি আদৌ মাঠে নামবে, নাকি শুধু কন্ট্রোল রুমে বসে থাকবে? জনগণ একাংশ সেনাবাহিনীকেই একমাত্র ভরসা মনে করে, কিন্তু সংবিধান তা অনুমোদন দেয়। ভোটারের ভূমিকা ও ভবিষ্যতের সংখ্যা। তরুণ ভোটারদের সংখ্যা প্রায় 3 কোটি।
মিডিয়ায় স্বাধীনতা, সংকুচিত সাংবাদিক নির্যাতন, ডিজিটাল নিরপেক্ষ আইন, ভোটাররা কি ভোট দিতে পারবে নিরাপদে? আগাম সহিংসতার পূর্বাভাস ও দমন পীড়নের সম্ভাবনা। নির্বাচন একটা উৎসব হলে ভালো, কিন্তু সেটা হয় যদি ভয় আর রক্তপাতের উৎসব, তাহলে হারায় দেশ। উপসংহার ও শক্তিশালী বার্তা। নির্বাচন কেবল রাজনৈতিক লড়াই নয়, এটা আমাদের ভবিষ্যতের লড়াই। একদিকে শেখ হাসিনার সেই অভিজ্ঞতা এবং ভোটের কারচুপি, অন্যদিকে তারেক রহমানের ফেরার অপেক্ষা। এবং শেখ হাসিনাকে ভারতীয়রা যদি ফিরিয়ে দেয়, তাহলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি? বিদেশি শক্তির কূটনীতি, সেনাবাহিনীর নীরবতা আর জনগণের তাড়না, সব মিলিয়ে 2025-এর নির্বাচন হবে ইতিহাসের এক মোড়। আপনি কি প্রস্তুত? আপনার ভোট কি আপনি দেবেন, নাকি অন্য কেউ দিয়ে যাবে আপনার ভবিষ্যৎ? নির্বাচন 2025 ভয়ঙ্কর হতে যাচ্ছে। সেনাবাহিনী আছে, শেখ হাসিনা বনাম তারেক রহমানের কি বাংলাদেশে আসবে, নাকি তারেক রহমান সেই বিদেশ থেকেই নির্বাচন করে জয়ী হয়ে তারপর বাংলাদেশে আসবে? এটা দেখার বিষয়। তবে যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই তথ্যগুলো সবার মাঝে শেয়ার ও লাইক করে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।